প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম প্রাইম টকিং। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ কামরান হাসান। তিনি একাধারে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, খুলনার কৃতি সন্তান। আমরা তার মুখেই তার বর্ণাঢ্য রাজনীতি জীবনের ইতিবৃত্ত জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে আসলে অনেক বিষয়ে কথা হচ্ছিল। এর মধ্যে অন্যতম কথা হচ্ছিল আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো আমরা আপনার মুখেই শুনতে চাই ছাত্র রাজনীতির কোন পর্যায়ে এবং কি রাজনীতি করতে প্রাইম টক কথার গভীরে সত্যের সন্ধানে প্রেজেন্টেড বাই এমবিটিভি বাংলা। চান আপনি? উম, আমি একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মী। আমি উম, আমার খুলনা সদরের 28 নম্বর ওয়ার্ডের আমি ওখানের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি সদর থানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি খুলনা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সহ সভাপতি দায়িত্ব পালন করেছি। তারপর খুলনা জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। কেন্দ্রের সদস্য ছিলাম। তারপর কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই হচ্ছে ছাত্র রাজনীতি বর্ণাঢ্য মানে একটা ক্যারিয়ার। ক্যারিয়ার আর কি। আহ, বর্তমানে কি পোস্টে আছেন, কিংবা আহ, কেমন চলছে আপনার রাজনীতি জীবন? উম, এটা আহ, একটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। এটা তাহলে আমার রাজনীতিক একটু পূর্বের কিছু কথা আপনাকে জানাতে হয়। আমি বিগত সময় মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমল থেকেই অন ইলেভেনের আমি পরে? আমি আমি নির্যাতিত একজন, এবং আমি খুব লিস্টেড একজন মানুষ ছিলাম। তো তখন 111-এর সময় আমি খুলনা জেলা ছাত্র দলের সহসভাপতি থাকাকালীন অবস্থায় আমি ওখানে তখনও খুলনা একটা গ্রুপিং এর রাজনীতি ছিল। আমি একটি গ্রুপকে নেতৃত্ব দিতাম, এবং আমাকে তখনও আমরা আমাকে পুলিশ প্রশাসন নানানভাবে বাধা দেয়। তারপর যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায় বসলো, তখন আমি খুলনা জেলা ছাত্র দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি 10 সালে। তো এই 10 সালে দায়িত্ব পালন করবার পর আমি উম, হাসিনা কর্তৃক নানানভাবে এখন আমার এটা আমাকে নির্যাতনের মুখোমুখি দাঁড়াতে হয়েছে, এবং আমাকে বারবার কারাবরণ করতে হয়েছে। আমাকে জীবন মৃত্যুর মুখোমুখি বারবার দাঁড়াতে হয়েছে। আমার নামে 41টা মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমাকে 5বার কারাবরণ করতে হয়েছে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আসলে সবাই আমার জন্য আম, কষ্ট পেয়েছে। তো এটা আমি মেনে নিয়েছিলাম। তো এখন একটি ঘটনা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনি গল্প বলছেন। তো একবার আমার আমার জন্য আমার বাবা একজন প্রখ্যাত আইনজীবী এবং দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। এই দক্ষিণ অঞ্চলে একজন সম্মানিত মানুষ অ্যাডভোকেট শেখ আব্দুল হাই। আমি সকালে আপনি জানেন এই যে খুলনায় অনেক বড় বড় মিছিল হতো জনাব নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে। আমার ওই মিছিলটা বৃহৎ করবার জন্য আমাকে কিছু ভূমিকা পালন করতে হতো, এবং যেটি আমি অনেকটা সফল ছিলাম, এবং ওখানে দারুণ ঝুঁকি থাকতো। এবং আমার ছেলেরা এই ঝুঁকিটা নিয়েই ওই প্রোগ্রামগুলোকে সফল করতো, এবং নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করেই তৎকালীন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে এই অবরোধটাকে কার্যকারী একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার খুলনা জেলা ছাত্র দলের তৎকালীন সময় আমি আমার ছেলেরা তখন ভূমিকা নিয়েছে। আমার সমস্ত ইউনিট কার্যকারী ভূমিকা নিয়েছে। তো হঠাৎ আমি সন্ধ্যার দিকে শুনতে পেলাম যে আমার বাবাকে পুলিশ আহ, থানায় আটক করছে। তো এটি আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে, কারণ
আম, আমার বাবা একজন বয়স্ক মানুষ, আমার কারণে তাকে নিয়ে যাবে এটি আমি মেনে নিতে পারি না। আমি নিজেই তখন থানার আহ, আহ, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমি ফোন করি এবং আমি তখন তাকে বলি যে আমি 30 মিনিটের মধ্যেই আমি থানায় আসছি, আমার বাবাকে যেন ছেড়ে দেওয়া হয়। তো তখন উনি বলল, ঠিক আছে, আপনি আহ, আসেন। যদি আপনি আসতে দেরি করেন তাহলে আমি আপনার বাবাকে আমি ছাড়তে পারবো না। তো আমি যখন আহ, রওনা দেই ওখান থেকে, যখন আমি থানার কাছাকাছি যাই তখন আমি দেখি যে অসংখ্য আমার সহযোদ্ধারা তারা ওখানে উপস্থিত, এবং তারা তখন থানা ঘেরাও করবে এবং আমাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তারা মোটামুটি ভাবে ওখানে প্রশাসনের সঙ্গে একটা সাংগঠনিক আহ, একটা পরিস্থিতি সৃষ্টি করবে। তো যাই হোক, তখন সমাজের আহ, যারা এলিট পার্সন তারা সকলেই আম, প্রভাব বিস্তার করে তারা বুঝতো যে আমার বাবাকে যদি এভাবে আটকে রাখা হয় তাহলে খুলনার পরিস্থিতি অশান্ত হয়ে যেতে পারে। এই কারণে তারা দ্রুতই আমার বাবাকে ছেড়ে দেন। কিন্তু আমার বাবা যখন আম, ছাড়া পান তখন আমাকে ফোন করেন এবং আমি পাশেই ছিলাম। উনি তো জানেন না, উনি ফোন করে একটি কথা বলেছেন, যে কথাটা আমি রাজনীতি করবার আগ্রহ অনেক বেশি, আমি আমি অনেকটা উৎসাহিত হয়েছিলাম। উনি ফোন করে আমাকে বলেছিলেন আহ, যে আমাকে কামু বলে ডাকতেন, কামু, তুমি কষ্ট পেও না, তুমি ছাত্র দলের সভাপতি, একটা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছো, তোমার বাবাকে ধরবে, তোমার পরিবারকে ধরবে, কিন্তু তুমি থেমে যেও না, দুঃশাসনের বিরুদ্ধে লড়াইটার নেতৃত্ব দিয়ে যাও। ভাইয়ের হাত ধরেই আমি খুলনা জেলা সভাপতি হই। আমি আজকের হাবিবুর রশিদ হাবিব ভাই প্রতিমন্ত্রী, উনার কমিটির, কেন্দ্রীয় কমিটির আমি সদস্য ছিলাম। আমি প্রতিমন্ত্রী আজকে রাজীব আহসান, আমি ওনার কমিটি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো রাজনীতিকে একটা একটা স্বাভাবিক যে রাজনীতি, এই রাজনীতি নষ্ট করে ফেলেছে। আমরা এখন একটি কালচার চালু হয়েছে যে আপনাকে মূল্যায়িত করা হবে তখন যখন কিনা আপনি প্রতিপক্ষ যে নেতার অনুসারী, সেই নেতার প্রতিপক্ষ যে নেতা রয়েছে তাকে আপনি যত গালমন্দ করতে পারবেন, অথবা তার বিপক্ষে আপনি যখন কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন, তার বিপক্ষে সাংগঠনিক কাজের কোনো প্রয়োজন নেই। আপনি তখন আপনাকে মূল্যায়ন করা হচ্ছে, পদ দেওয়া হচ্ছে, এবং তারা সেই পদটি যে কতটা বিপজ্জনক সংগঠনের জন্য, এটা এখন যেমন বোঝা যাচ্ছে, আগামী দিনে আরো ভালোভাবেই বোঝা যাবে। যে এই পদগুলো দেওয়া, হয়তো এরা যাদেরকে পদ দিয়েছে, আমি জানি এরা খুব দীর্ঘদিন রাজনীতি করবার মতন ক্যাপাসিটি তাদের নেই, কিন্তু এরা এই ছিল, এই কথাগুলি বলে এই সংগঠন অনেক ক্ষতি করবে, এটা আমার বিশ্বাস। আমার ধারণা আর কি এখন, কারণ আমি একেবারে তৃণমূল থেকে আমাকে আমি বেড়ে ওঠা। আজকে যারা হঠাৎ করে যারা আসছে এবং যাদেরকে নেতৃত্ব দেয়া হচ্ছে, এটা রাজনীতির জন্য, স্বাভাবিক সুস্থ ধারার রাজনীতির জন্য এটা হুমকি স্বরূপ বলে আমি মনে করি। এবং আমি প্রত্যাশা করি যারা আপনাদের মাধ্যমে এটি শুনবে, তাদের যদি কেউ দায়িত্বশীল জায়গায় থাকেন, আমরাও বলবার চেষ্টা করছি, সেটা হচ্ছে সকল নেতা, ধরেন আজকে যারা এই খুলনায় এমপি হয়েছেন, যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন আহ, বিভিন্ন প্রতিষ্ঠানের, তো সকলের উচিত যে সুস্থ ধারা রাজনীতি। আমি কোন গ্রুপের লোক এটি কিন্তু, আমি কোন নেতার আশীর্বাদ পুষ্ট এটি কিন্তু দেখার বিষয়টা জরুরি না।
আমি সাংগঠনিক কিনা, আমি আমার কাছে একটি নেতৃত্ব নিরাপদ কিনা, আমার বিগত সময় আমি যে নেতৃত্ব দিয়েছি সেই নেতৃত্বটা আহ, যথাযথ ছিল কিনা, সেটা যদি প্রশ্নবিদ্ধ না হয়ে থাকে, তাহলে আমাদের মতন যারা রয়েছে, আমার সঙ্গে অনেকেই রাজনীতি করছে, তারা তারা অনেকেই এখন অনেকটা আমার সঙ্গে তারা কোণঠাসা হয়ে আছে, তাদের মূল্যায়ন করা উচিত। সেই ভাগেই আমরা লড়াইটা করেছি, কিন্তু আমরা যে কার্যকারী রাজনীতিটা, ছাত্র রাজনীতি বলতে যে জিনিসটা বোঝায়, আমি চেষ্টা করেছি আমার গোটা জেলায় সেই বলয়টা তৈরি করবার, কিন্তু পরক্ষণেই খুলনার একটা গ্রুপিং এর রাজনীতিতে আমি যাদের সঙ্গে মানে সখ্যতাটা, আন্ডারস্ট্যান্ডিংটা বেশি যে সকল নেতাদের সঙ্গে ছিল, সেই সকল নেতাদের তারা একটু পেছনে পড়ে যাওয়ায় অন্য গ্রুপ বর্তমানে যারা রাজনীতিতে একটা ভালো পর্যায়ে রয়েছেন, তারাও আমাদের নেতা, অন্য তখন আমাকে আমাকে মাইনাস করবার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। কি জন্য? এটার কারণ হচ্ছে যে আমি তাদের প্রতিপক্ষ নই, কিন্তু আমার সঙ্গে যে নেতার সখ্যতা রয়েছে বলে তারা বিশ্বাস করে, সেই নেতাদের সঙ্গে তাদের একটি প্রতিযোগিতা ছিল। আর এই প্রতিযোগিতার কারণে আমাকে তারা পরবর্তীতে যুব দলে আসতে বাধা দিয়েছে, জেলা বিএনপির কমিটিতে আসতে বাধা দিয়েছে, এবং বর্তমানেও যে কমিটি রয়েছে সেই কমিটিতে আমাকে আসতে তারা প্রাণপণ চেষ্টা করছে যাতে আমি না আসতে পারি। তবে এই যে খুলনার রাজনীতিতে আমার যে ভূমিকাটা, যে মানে সভাপতি হিসাবে, খুলনার মানুষ জানে, সাংবাদিকরা জানে, আমাদের পক্ষ বিপক্ষের তৃণমূলের মানুষ জানে আমি কতটা কার্যকারী ভূমিকা রেখেছি সংগঠনকে গতিশীল করবার জন্য। সংগঠনের প্রতিটি পর্যায়ে আমি থানা, কলেজ, সকল কমিটি আমি পূর্ণাঙ্গ করেছি আমি ওই প্রতিকূলতার মধ্যে, এবং তারা কার্যকারী ভূমিকা পালন করেছে। এই যে গ্রুপিং এর রাজনীতিতে আমি আমাকে একটি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারী হিসেবে অনেকেই দেখে থাকেন, কিন্তু আসলে খুলনার রাজনীতিটা হচ্ছে এখন একটু ভিন্ন চিত্র, যেখানে আপনাকে রাজনীতি করাবার জন্য, নেতা হবার জন্য আপনাকে স্ট্রাগল, কষ্ট করতে হবে, এরকম বিষয়টা না। আমরা ছাত্র রাজনীতি করছি একটা ওয়ার্ড পর্যায়ে। আমি যে বলতে পারি, আমি যখন ওয়ার্ডের সদস্য সচিব ছিলাম, তখন 28 নম্বর ওয়ার্ডে 31টা ম্যাচ ছিল, এবং ওই প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমার যাওয়া আসা ছিল। আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা বিভিন্ন ক্যাম্পাসে ঘন্টার পর ঘন্টা, আমরা একটা ছেলেকে আমাদের মতে আনবার জন্য, আমরা যখন বুঝতে পারছি এই ছেলেটা সাংগঠনিক, এই ছেলেটা রাজনৈতিক করবার জন্য অনেক যোগ্যতা সম্পন্ন, আমরা ওই ছেলেটাকে পক্ষে আনবার জন্য আমরা দিনের পর দিন তার পেছনে সময় দিয়েছি। এখন আসলে নেতা হবার জন্য কিছু সিস্টেমেটিক, আমি অনেকটাই এখন দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখি যে তাদের এই পদ আছে, কিন্তু আসলে আমি তাদেরকে চিনতে পারি না। আমি 18 সাল পর্যন্ত আমি দায়িত্ব ছিলাম, আমি কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব ছিলাম। ধন্যবাদ ভাই, আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কাহিনী শুনলাম, বেশ চমকপ্রদ, এবং সংকটও ছিল। একটা খুব খারাপ সময় আপনি দায়িত্ব পালন করেছেন, আতঙ্ক ছিল, মানে কেমন একটা হযবরল একটা অবস্থা ছিল, যে স্বাভাবিক লাইফ বিলং করা যেত না তখন, রাজনীতি যারা করতো তাদের। মানে এটা হচ্ছে কি, দলের জাতীয়তাবাদের সব থেকে কঠিন সময়টা ছিল। জাতীয়তাবাদী দল থাকবে কি থাকবে না,
হুম। আমাদের প্রেসিডেন্ট মানে এটা আম, আহ, মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ইনারা দায়িত্বে থাকবেন কি হুম। থাকবেন না, এরকম নানান একটা দলের তো সিচুয়েশন কেন্দ্রীয় পর্যায়ে তো ভাঙ্গন একটা হ্যাঁ, তৈরি হয়েছিল, এটা সংস্কার করতেই আবার বাইরের এরকম ওয়ান একটা ইলেভেন সময় তো বেশ পরিস্থিতিতেই খারাপ অবস্থা ছিল। যে এরকম একটা পরিস্থিতিতেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি। আমরা একটু আপনার শিক্ষা জীবনে যাব, যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, তো কোন সময় আপনার মনে হলো যে আপনার এই ছাত্র রাজনীতি করা উচিত? তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি ফার্স্ট ইয়ারে পড়ি সুন্দরবন কলেজে, আচ্ছা। তখন থেকেই আসলে ছাত্র রাজনীতি করা। আর আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আচ্ছা। আচ্ছা। রাজনীতি আহ, আমাদের রক্তে মিশে আছে এবং এটা থাকবে। আচ্ছা। হুম। পারিবারিক থাকে, তারপর কেন মনে হলো যে জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা জাতীয়তাবাদী শক্তির সাথে আপনি রাজনীতি করবেন? এটার কারণ কি ছিল? আমার বাবার মুখে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার অনেক গল্প শুনেছি। হুম। ওনার ব্যক্তিত্ব আমাকে খুব ভালো লেগেছে এবং আর বেগম খালেদা জিয়া আমার হার্ট। হুম। হ্যাঁ, বেগম খালেদা জিয়া এবং আপনি একটা বলি, যখন ম্যাডামকে বালুর ট্রাক দিয়ে আটকানো হয় তখন আমি কিন্তু ঢাকায়, আচ্ছা। এবং আমি একটা টিম নিয়ে ঢাকায়, ওটা হুম। কালো পতাকা মিছিল ছিল। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, তো আমাকে বলা হলো কেন্দ্র থেকে যে আপনার ফোন কোনটা খোলা থাকবে সে নাম্বারটা আমাকে দেন। আমি বললাম কেন? বললো আমাদের আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকে ফোন করবে, এই জন্য আপনাকে ওই ফোনটা খোলা রাখতে হবে, দিক নির্দেশনা দেবে। আমি অবস্থান করছিলাম তখন এই যে আপনার আহ, ওটা হচ্ছে জায়গাটা পল্টনের ফকিরাপুলের আহ, একটা হোটেলের পেছনে একটা আবাসিক একটা বাড়ি, সেই বাড়ির মধ্যেই আমরা মূলত ওখানে আমাদের খুলনা থেকে আমরা 70 জনের মতো ওখানে উপস্থিত হতে পেরেছিলাম। আমার এক পরিচিত বন্ধু ছিল সেই বাসায়। তো যখন বালুর ট্রাক নিয়ে ম্যাডামকে আটকে দিল তখন কিন্তু আমি ওখান থেকে বের হয়ে এসেছি এবং আমাকে আরো দুজন তখন আমি পার্টি অফিস পর্যন্ত চলে গেছি। তো এটা কেন গিয়েছিলাম, আসলে কেন যাচ্ছি আমি জানি না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রতিবাদ করতে হবে। আর আমি কিন্তু আহ, যে কবার গ্রেফতার হয়েছি রাজপথ থেকেই গ্রেফতার হয়েছি। আমি খুব সুস্থ ধারার রাজনীতিবিদ, এবং আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি আমার অধিকার আদায় করবার জন্য আমি যে কোনো চ্যালেঞ্জ আমি বরাবরই মোকাবেলা করেছি। আমি এখনো ওই আমার ভেতরে আমি অন্যায় নিজে করি না, আর কোনো অন্যায়কারীর সঙ্গে আপোষ করি না। হ্যাঁ, এটা একটা ভালো না খারাপ দিক সেটা বলতে পারবো না। যাই হোক, এবার আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ কামরান ভাই। আচ্ছা, অনেক চড়াই উতরাই পার হয়ে প্রায় 17টা বছর খুব সংকটাপন্ন সময় পার করে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় মসনদে বসেছেন। বর্তমান প্রাইম মিনিস্টার কে আপনার কেমন ভাবে মূল্যায়ন করবেন? যে আপনি যেহেতু জনাব জিয়াউর রহমানের আদর্শ থেকে উৎসাহী হয়ে ছাত্র দলের সাথে যুক্ত হয়েছিলেন, জাতীয় রাজনীতি করছেন, এখনো করছেন, যদিও বা গ্রুপিং এর শিকার হয়েছেন, আপনার মুখেই শুনলাম। তবে বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের কর্মকাণ্ড এবং তার কার্যক্রম আপনি মূল্যায়ন কিভাবে করছেন? আসলে আমরা এমন একটা দুঃশাসনের বিরুদ্ধে মধ্যে আমরা ছিলাম। রাষ্ট্রের সকল অবকাঠামো আপনি প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে ফেলছেন এবং এমন কোনো সেক্টর নেই যেখানে আওয়ামী লীগ, শেখ হাসিনা অথবা দুর্নীতি। আপনি যখন বুঝবেন যে আপনি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি,
আপনি সরকারের একটি দায়িত্বে আছেন, সরকারে আপনি কিন্তু ওই সরকারকে মূল্যায়ন করবেন না, আপনি আপনার মতন করে সরকারের কাছ থেকে আপনি সুবিধা নেবেন, আর আপনি নাগরিক সুবিধা যেটা অতটুকুই। সরকারের কাছ থেকে আপনি অনৈতিক সুবিধা গ্রহণ করবেন, এবং আপনি আপনার ইচ্ছা খুশি মতন আপনি আপনার ওই প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন। তো এই যে যে আওয়ামী পন্থী গোটা রাষ্ট্রের প্রশাসন প্রত্যেকটা সেক্টর হয়ে গেছে, এখানে তারা তো চায় নাই যে একটি শেখ হাসিনা পতন হোক। চেয়েছে কারা? চেয়েছে তৎকালীন সময় প্রশাসনের মধ্যে থাকা কিছু চাপে থাকা কিছু মানুষ, তারা আমাদের সঙ্গে ছিল, আর সাধারণ মানুষ, সাধারণ মানুষ যারা এই সরকার কর্তৃক নানানভাবে নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, এই সকল মানুষের সমন্বয়ে আমরা শেখ হাসিনাকে আমাদের একটা দীর্ঘদিনের একটা বিএনপির প্রচেষ্টা, প্রত্যেকবার অসংখ্য নেতাকর্মীদের জীবন দিয়েছে, প্রত্যেকবার আন্দোলন হয়েছে, আন্দোলন বিএনপি করেছে, মানুষ গুম হয়েছে, কর্মীরা গুম হয়েছে, কর্মীদের উপর আবার মিথ্যা মামলা হয়েছে, টর্চার হয়েছে, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, অবগত এগুলো। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন শেখ হাসিনার পতন হলো, পতন হবার পর তত্ত্বাবধায়ক সরকারের পরে একটি গণতন্ত্র, একেবারেই যে গণতন্ত্র ছিলই না, সেই গণতন্ত্রকে ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্র পরিচালনা করা, এটা খুব সহজ বিষয় নয়, কঠিন বিষয়, সময়ের প্রয়োজন। হঠাৎ করেই আপনি রাতারাতি আমূল পরিবর্তন করে দেওয়াটা, মানে রাষ্ট্রের অবস্থা ভঙ্গুর, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। আপনি জানেন এই পরিস্থিতিতে আমাদের একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাস এরকম দেখছেন যে উনি নিজের প্রোটোকল কমিয়ে দেন, সাধারণভাবে হেঁটে চলেন, সাধারণভাবে মানুষের সঙ্গে মিশছেন, যে কেউ দাঁড়ালে তার সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং সাধারণ মানুষের সঙ্গেই তিনিও একজন সাধারণ মানুষ হয়ে গেছেন। তো জনাব তারেক রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমার কাছে বিশ্বাস যে উনি সকল পার্টিকে ছাড়িয়ে জনাব তারেক রহমানই এমন একজন ব্যক্তি হবেন যে 18 কোটি মানুষের অধিকাংশ মানুষ, উনি যে পথে হাঁটবেন সেই পথ দিয়েই তার হাঁটবেন। উনি এভাবেই রাষ্ট্রটাকে পরিচালনা করছেন, এবং আপনি দিন যত যাবে দেখবেন একটা মানুষ, যারা ভিন্ন মতের মানুষ, যারা বিএনপিকে সমর্থন করতে দ্বিধাবোধ করত, তারাও জনাব তারেক রহমানের এই আদর্শ, এই নীতি, এটিকে দেখে তারাও এই পথে হাঁটবার বা সমর্থন করবার, তারাও নজির স্থাপন করবে। আর যারা ধরেন গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই তো কথা বলবার অধিকার রয়েছে, মানুষ কথা বলবে, ধরেন কিছু আজকে আমরা যে ছাত্রদের যারা এনসিপির কিছু নেতৃবৃন্দর কথা শুনি, তাদের উদ্দেশ্যে আমার দু একটি কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমার বলার সুযোগটা এখন কম। ওই যে বললাম না যে আমার তো আসলে রাজনৈতিক পথ থেকে আমাদের দলের ভেতরেই একটা ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল আমাদেরকে কণ্ঠরোধ করে রেখেছে। তো এই যে এনসিপির যে সকল নেতৃবৃন্দ 5 তারিখ, আপনি এই ছাত্রদের আন্দোলন মূল্যায়নটা সর্বোচ্চ তারা সংগঠিত হয়েছে 2 থেকে 3 মাসের মধ্যে, ভেতরেই সব ঘটনা, এবং এখানে কিছু কথা জন্যই কিন্তু এই যে 17 বছর
জাতীয়তাবাদী দল যে আন্দোলন করলো, সংগ্রাম করলো, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খাটলো, প্রাণ দিল, আমাদের শীর্ষ নেতারা গুম হলো, এটা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে জাতীয়তাবাদী দল বুঝিয়েছে যে শেখ হাসিনা একজন স্বৈরাচার, শেখ হাসিনা অবৈধ গণতন্ত্র হত্যাকারী, এবং শেখ হাসিনার টার্গেটটা ছিল সবসময় জাতীয়তাবাদী দল কি করছে দিয়ে। আর আমরা, আমাদের দরকার ছিল একটা ব্যানার। শেখ হাসিনা যখন ভুল করে বসলো, মানে ভুল তো সে সবসময় করেছে, কিন্তু ছাত্র জনতা যখন আহ, বিষয়টিকে আন্দোলনের রূপ দিল, তখন আমাদের নির্দেশনা ছিল এই আন্দোলনে একেবারে সর্বস্তরের ছাত্র জনতা, আমাদের কমিটির যারা অন্তর্ভুক্ত সকলকে সম্পৃক্ত করা, এবং আমরা সেইভাবেই তাদেরকে সহযোগিতা করেছি। তাদেরকে সামনে রেখেই আমরা এই শেখ হাসিনার পতন ঘটিয়েছি। তো পরবর্তীতে আমি দেখলাম যে কিছু ছাত্র নেতা যাদের অবদান রয়েছে, অবদান আমরা অস্বীকার করি না, তারা সিনিয়র রাজনীতিবিদদের, যারা রাষ্ট্র দেশ গঠন করবার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন, যারা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশ, তাদেরকে নানানভাবে কটূক্তি করা, হাসি ঠাট্টার পাত্র করা, এটি আসলে আমাকে খুব ব্যথিত করে। এটি একজন ছাত্র নেতার কাজ হতে পারে না। ছাত্র নেতা, ছাত্র রাজনীতি যারা করবে, তাদের হচ্ছে তারা অধিকার নিয়ে কথা বলবে, তারা সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে। কিন্তু এরা যদি এখন রাষ্ট্র পরিচালনা করবার জন্য তাদেরকে বারবার বাধাগ্রস্ত করেন, তাহলে তো আসলে এটি দেখতেও খারাপ দেখায়, আর এটা শালীনতা বিরোধী, এবং মানুষ তাদেরকে এখানে কোনো অবস্থাতেই ভালো বলছে না। কাজে তাদের উচিত, যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করেই কথা বলা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ কামরান ভাই, আপনার গল্প শুনছিলাম ভালো মনোমুগ্ধ হয়ে। আচ্ছা, একটু খুলনার রাজনীতিতে আসি। গ্রুপিং এর রাজনীতি আগেও চলছে, এখন তো একটা সুসময় আছে, তো এই সময়েও এত গ্রুপিং কেন? এটি আসলে অনেক কঠিন প্রশ্ন। গ্রুপিংটা তো এখানে, খুলনার গ্রুপিং আগাগোড়াই ছিল। হুম। গ্রুপিংটা দলে হয়তো সব জায়গায় কম বেশি আছে, কিন্তু খুলনার গ্রুপিংটা যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে গ্রুপিং করতে যে আমরা সাধারণত বিগত সময়ের গ্রুপিংটা কি দেখেছি, যে একজন আমার পক্ষের লোক, তাকে 1 নম্বর রেখে ওই পক্ষের লোক আছে 2 নম্বরে রাখে, এরকম ছিল। যখন যার মানে পক্ষটা, গ্রুপিংটাকে ব্যক্তি কেন্দ্রিক হয়? গ্রুপিংটা তো অবশ্যই ব্যক্তি কেন্দ্রিক। হ্যাঁ, তো এক সামগ্রিক একটা, আচ্ছা আচ্ছা, কিছু মানুষ একটা পক্ষে আর একটা, এটা এটা কি সাংগঠনিক দুর্বলতা নাকি ব্যক্তি স্বার্থ? এটা দুটো দিকই আছে। এটা হচ্ছে কি, সাংগঠনিক দুর্বলতা সবসময় যে সাংগঠনিক সমস্যা হবে সেটি নয়। এটি অনেক সময় এটা থাকলে সাংগঠনিক একটা প্রতিযোগিতা যদি থাকে, বরঞ্চ এটার উপকারও আছে। আচ্ছা, কিন্তু যখন আপনি ওই আপনার গ্রুপ, আপনি যখন পজিশনে আছেন, তখন আপনার পক্ষ থেকে যে আছে তাকে আপনি 1 নম্বরে রাখবেন, প্রতিপক্ষ যে আছে তাকে আপনি তার পরে রাখেন। কিন্তু আপনি যখন মনে করেন প্রতিপক্ষ যে আছে তাকে আমি রাখবই না, হুম হুম হুম, তখন কি হয়, তখন এক কেন্দ্রিক রাজনীতি হয়ে যায়। তখন আপনার কিছু অরাজনৈতিক লোক রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ওই জায়গাটায় এসে যায় এবং সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়। যারা সাংগঠনিক পরীক্ষিত রাজনীতিবিদ, তাদের ভিতরে একটা অনীহা, অনাগ্রহ এটা সৃষ্টি হয়,
যখন আপনি এককভাবে করবেন, যেটা বর্তমান খুলনায় যেটা করা হয়েছে আর কি, যে ওই একটা পক্ষ তারা তাদের মতন করে সব সব জায়গায় জেলা এবং মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন তারা এককভাবে করে ফেলেছে। আর কিছু আম, বেশ কিছু যারা আহ, কার্যকারী নেতৃত্ব, যারা আহ, পরিচিত মানুষ, একজন সুপার অর্গানাইজার, সুপার লিডার, এদেরকে উম, তারা একেবারেই মাইনাস করেছে, যার রাজনীতিতে যার অপূরণীয় ক্ষতি হচ্ছে, আগামী দিনে হবার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা খুলনায় গ্রুপিংটা এভাবেই আসলে আমি দেখছি অনতিবিলম্বে, আমি আশাবাদী এখন এটি ঠিক হয়ে যাবে। যারা আমাদের নেতৃত্বে রয়েছেন, যারা, তাদের উচিত হচ্ছে যে মোটামুটি ভাবে রাজনীতিবিদদেরকেই নেতৃত্বের নিয়ে আসা। নিয়ে আসা, এবং যারা এর ভেতরে ঢুকে পড়েছে বিপদগামী, বিপজ্জনক, হঠাৎ করে যারা নেতৃত্ব আসছে, পেছনে ব্যাকগ্রাউন্ড নাই, এদেরকে আহ, এদেরকে যদি রাজনীতিতে রাখতেও হয়, তাহলে আহ, অনেক পেছনের দিকে রাখতে হবে। এবং যাদের অনেক ছেলে আছে যারা বিগত সময় নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আসতে বাধাগ্রস্ত করছে, আসতে দিচ্ছে না। এটা খারাপ দিক। আপনার সাথে কথার এক পর্যায়ে হয়েছিল যে গত সরকার, ফ্যাসিস্ট সরকার, দলীয়করণের একটা ব্যাপার ছিল তার, যার কারণে প্রতিটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের খুলনায়ও দেখতে পাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ 3টা পদে সরাসরি দলীয় পদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওয়াসা, কেডিএ কিংবা আমাদের সিটি কর্পোরেশনে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে বিষয়টা এরকম রয়েছে যে আপনি ওখানে প্রশাসক, হুম হুম যেহেতু এই মুহূর্তেই আরেকটি নির্বাচন হুম হুম দেওয়াটা, আপনি জানেন একটা জাতীয় নির্বাচন হয়ে গেল, তারপর আবার স্থানীয় নির্বাচনে কিন্তু অনেক ব্যয়বহুল। হুম হুম তো ওখানে যারা দায়িত্ব পালন করছিল, তারা হচ্ছে সরকারি কর্মকর্তা, কর্মকর্তা। তারা দায়িত্ব পালন করছে। এখন এই কর্মকর্তাগণ এই দীর্ঘদিন এই দায়িত্ব পালন করে, ধরেন এটা তারা তারা নিজেরাই আহ, এটাকে এটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, কার্যক্রম স্থবির এবং হয়ে গিয়েছিল। অনেকটাই কার্য উন্নয়নের কাজ করতে তারা দ্বিধাবোধ করছিল, বা তারা হিমশিম খাচ্ছিল কালক্ষেপণ করছিল, যার জন্য এখানে উন্নয়নটা ব্যাঘাত করছিল। হুম এরপর এখন এটাকে আপনি তো যখন কাদেরকে দিয়েছে হুম এই এই যে পদগুলোতে, যারা বিগত সময় জনপ্রতিনিধি ছিলেন, অনেক বড় বড় জায়গায় জনপ্রতিনিধি ছিলেন, তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে তারা কিন্তু এক গ্রহণযোগ্য, সামাজিকভাবে গ্রহণযোগ্য হুম হুম মানুষ, এবং এনাদের দেওয়ার পরে কিন্তু এর গতিশীলতা বেড়েছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপি থেকে কেন, তাহলে হুম। বিএনপি নিশ্চয়ই অন্য দল থেকে এনে দিবে না, তাই না? এটা অন্য দল থেকে তো বিএনপি এনে দেবে না। তো আপনাকে দেখতে হবে যে এই ব্যক্তিগুলা বিগত সময় মানে একেবারে ধরে এক জায়গা থেকে নিয়ে আসছে কিনা। হুম যে তারা আপনি দেখতে পারেন যে নজরুল ইসলাম মঞ্জু, হুম হুম উনি বিএনপির সভাপতি ছিলেন মহানগরের, পার্লামেন্ট মেম্বার এবং ছিলেন। উনি একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন। উনি বিগত সময় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। নির্বাচন করেছেন। ওই নির্বাচনটা তো আহ, আহ, ওনাকে ভোট হারিয়ে দেওয়া চুরি হয়েছে। হয়েছে। হ্যাঁ, এখানে ওই অস্বচ্ছ নির্বাচন, হুম হুম হ্যাঁ, সেই নির্বাচনে উনি বিপুল ভোট পেয়েছেন। তো আপনি মনিরুজ্জামান মনি, উনি একজন এক্স মেয়র। এক্স মেয়র, হুম হুম হ্যাঁ, ওনাকে কাউন্সিলরও ছিলেন। কাউন্সিলর ছিলেন। আমাদের অ্যাডভোকেট মনা শফিকুল ভাই। মনা, উনি দারুণ গ্রহণযোগ্য মানুষ, হুম, এবং উনি কিন্তু সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সরকারি অনেক কার্যক্রমের সঙ্গে কিন্তু উনি সম্পৃক্ত ছিলেন। এবং
আমি বিশ্বাস করি আর কি যে এটা সরকারের সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এর ফলে খুলনায় যে জনদুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে এবং খুলনায় উন্নয়ন হবে, আরো দেখবেন খুব ব্যাপক উন্নয়ন হবে, এটা আমার বিশ্বাস আছে। এই জন্যই সঠিক সিদ্ধান্ত এটা। ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আবার আপনার সাথে কোনো এক সময় আমাদের গল্প হবে। তো আমাদের এমবিটিভি বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এটা আসলে আপনার খুব অনেকটা নতুন হুম, নতুন হিসাবে আপনাদের আমি দেখলাম যে অনেক ফলোয়ার বেড়েছে হুম, হুম। এবং আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হোক এই কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন রাজনীতিটা একটা ভালো অবস্থায় যেতে পারি বা ভালো আমি যে ধরনের আহ, প্রত্যাশা করি রাজনীতি নিয়ে এটি যেন সফল। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থেকে এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আপনিও চাইলে আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। আমাদের কমেন্টস কিংবা ইনবক্স করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রাইম টক কথার গভীরে সত্যের সন্ধানে প্রেজেন্টেড বাই এমবিটিভি বাংলা।